তো বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর ভূগোলে সম্পূর্ণ চিত্রসহ উত্তর ব্যাখ্যা করব। যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে, প্রথম প্রশ্ন, বিষুব রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো? সঠিক উত্তর হবে হচ্ছে কয়ের দাগ 0 ডিগ্রি। 1.2 ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়? সঠিক উত্তর ক্ষয়ের দাগ ভঙ্গিল পর্বত। 1.3 থিক জোড়াটি নির্বাচন করে। এখানে থিক জোড়া হচ্ছে গয়ের দাগ। মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা সমান জল ধারণ ক্ষমতা কম। একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে? উত্তর হবে হচ্ছে 24 ডিগ্রি পশ্চিম। 2.2 একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। উত্তর লিখবে তিব্বত মালভূমি। কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লক্ষ্য করে? ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে। 3-এর দাগের 3.1 নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী? এর উত্তরে তোমরা লিখবে কয়ের দাগ অতিরিক্ত জলসেচের কারণে মাটির ওপরে খনিজ নিচের স্থানে চলে গিয়ে কিছুদিন পর চাষবাসে অযোগ্য হয়ে পড়ে। খ নদী বা খালের জলের ওপর অতিরিক্ত পরিবহন চলাচল করলে জলে দূষণের মাত্রা বেড়ে যায়। গ নদীর জল শিল্পে ব্যবহৃত হয় এবং সেই শিল্পের বর্জ্য নদী ও খালের জলে মিশে জলের দূষণের মাত্রা বাড়িয়ে দেয়। পরবর্তী প্রশ্ন, ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে, এইদিকে লিখবে ক্ষয়জাত সমভূমি আর এইদিকে লিখবে হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমির দিকে লিখবে এই সমভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এই সমভূমি ম্যাগমা ও পাইরোক্লাস্ট জমা হয়ে সৃষ্টি হয়। এর সাথে ভূ বহির্জাত শক্তিগুলির সম্পর্ক থাকে। এদিকে লিখবে এর সাথে ভূ অভ্যন্তরীণ শক্তিগুলির সম্পর্ক থাকে। এদিকে লিখবে এটি বয়সে প্রাচীন, এটি বয়সে নবীন। এদিকে লিখবে এর উচ্চতা কম ও ক্ষয়প্রাপ্ত, এর ফলে তা ক্রমশ হ্রাস পায়। এর উচ্চতা মাঝারি ও সঞ্চয় কার্যের ফলে তা ক্রমশ বৃদ্ধি পায়। পরবর্তী আমাদের প্রশ্ন, 4-এর দাগ 4.1 উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয়। চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিমশীতল অঞ্চলে শিলা ফাটলের মধ্যাকার জল বরফে পরিণত হয়ে প্রবল চাপ সৃষ্টি করে শিলা ফেটে গিয়ে কোণযুক্ত শিলাখণ্ডে পরিণত হয়, তাকে তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলে। পদ্ধতি, হিমশীতল উচ্চ পার্বত্য ও উচ্চ অক্ষাংশ অঞ্চলে গ্রীষ্মকালে বা দিনের বেলায় বরফ গলা জল শিলা ফাটলের মধ্যে জমা হয়। শীতকালে বা রাতের বেলা তা বরফে পরিণত হয়ে আয়তনে 9% বেড়ে যায় এবং শিলা ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দেয়। এই বরফ আবার গলে গেলে চাপ মুক্ত হয়। এভাবে বরফ দ্বারা শিলা ফাটলে চাপের হ্রাস বৃদ্ধির ফলে শিলার উপর পীড়ন ও টান সৃষ্টি হলে শিলাটি ভেঙে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাকণায় পরিণত হয়। তোমরা কিন্তু চিত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এই রকমভাবেতে নিজেদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের খাতায় আর কি অবশ্যই কিন্তু এঁকে নেবে। বৈশিষ্ট্যটা কি লিখবে? পাললিক শিলা এটি বেশি সংঘটিত হয়। দুইটা হচ্ছে বরফ বা তুহিনের আয়তনের বৃদ্ধির জন্য শিলাস্তরে পীড়ন ও টান সৃষ্টি হয়ে এটি সংঘটিত হয়। আমাদের আজকে শেষ প্রশ্ন যেটা রয়েছে, অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া শিলা কিভাবে বিয়োজিত হয়? উদাহরণ সহ লেখো। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে অক্সিডেশন বা জারণ জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহাযুক্ত শিলা ও খনিজের সঙ্গে বায়ুর অক্সিজেন গ্যাসের সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে জারণ বা অক্সিডেশন বলে। পদ্ধতি, মূলত লোহা এছাড়া অ্যাম্ফিবোল, পাইরক্সিন, বায়োটাইট খনিজ সমৃদ্ধ শিলায় জারণ কার্যকর। নীল রঙের ফেরাস অক্সাইড সমৃদ্ধ শিলা খুবই কঠিন, কিন্তু জলের উপস্থিতিতে তা অক্সিজেনে জারিত হয়ে বাদামি বা হলুদ রঙের একটি নতুন যৌগ শোধক ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি হয়, যা শিলাকে খুবই ভঙ্গুর ও দুর্বল করে। নিকৃষ্ট মানে লিমেনাইট লোহা আকর উৎপন্ন হয়। এইভাবে ফেরাস ফেরাস সালফেটে পরিণত হয়ে দুর্বল হয়। এই হচ্ছে টোটাল টাস্ক ভূগোলের নবম শ্রেণীর পার্ট 5 আগস্ট মাসের সেকেন্ড সিরিজের টাস্ক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বাকি টাস্কগুলো অবশ্যই চ্যানেলে আপলোড করা রয়েছে, অবশ্যই গিয়ে দেখে নিও। ধন্যবাদ।